এইমাত্র বাড়ি ফিরল নবনীতা। রাত এখন বেশ গভীর। ঘরটা অন্ধকার করে নিশ্চল পাথরের মতো বিছানায় পড়েছিল উদয়ন। সেই কোন বিকেলে বাড়ি এসেছে কারখানা থেকে। বাড়ি ঢুকতেই ঝি খবর দিল যে নিতা একটু বেড়াতে বেরিয়েছেন। রক্তে আগুন জ্বলে উঠল বেড়ানোর নাম শুনে। ঝা ঝা করে উঠল সমস্ত মাথাটা। আবার বেড়াতে বেরিয়েছে নিতা? পই পই করে বারণ করেছে সে। নিতাকে নিয়ে বেরুবে বলেই তো সে কষ্ট করে ছুটি নিয়ে বাড়ি চলে এসেছে। কিন্তু সে ভুলবার পাত্রী নয়। বেড়াতে বেরোনো বন্ধ হয়নি তার। জল খাবার দেবে কিনা ঝি একবার জিজ্ঞাসা করেছিল, কিন্তু খিদে তেষ্টা সব যেন লোপ পেয়ে গেছে ওর। একটা কথাই কেবল ঘুরছে মাথার মধ্যে, নিতা বেড়াতে গেছে। নিতা আবার বেড়াতে গেছে। বাড়ি ঘরদোর সমাজ সংসার মুহূর্তেই সব বিস্বাদ হয়ে গেল। ঢক ঢক করে এক গ্লাস জল খেয়ে আলোটা নিভিয়ে শুয়ে পড়ল বিছানায়। না, আজকে একটা হেস্তনেস্ত করতেই হবে। অন্ধকার দৃষ্টির সামনে দিয়ে সিনেমার মতো মিছিল করে চলল 5 বছরের ঘটনাগুলো। একটা অব্যক্ত যন্ত্রণায় টনটন করে উঠল বুকটা। উহ উহ, কি প্রচণ্ড ভালোবেসেছিল সে নিতাকে। জগতে কেউ কাউকে বোধহয় এতখানি ভালোবাসেনি। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। একটা অদ্ভুত উপমার কথা মনে এলো তার। প্রেম ভালোবাসা যেন একটা বিষ ফোড়া, কিন্তু ফোড়া ফাটাবার ওষুধ কি? কে বলতে পারে ওষুধের সঠিক ঠিকানা? সারাদিনের ক্লান্তিতে ও নানান চিন্তায় বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিল সে। ঘরের আলোটা জ্বলে উঠতেই তন্দ্রা ভেঙে গেল। আলো জ্বালিয়েছে নবনীতা। কথা বলতে গিয়েও থেমে গেল উদয়ন। কেমন যেন অবসাদে আচ্ছন্ন তার সমস্ত মন। কোনো চিন্তা করতেও নারাজ ওর মন। ব্যর্থতায় ভরে উঠেছে সমস্ত জীবন। কি হবে কথা বলে? কে শুনবে ওর কথা, সারা জীবনের বঞ্চনার ইতিহাস? আস্তে আস্তে চিন্তার পোকাগুলো কিলবিল করতে শুরু করলো মাথার মধ্যে। ওকে বা ওর শাসনকে থোড়াই কেয়ার করেনি তা। যাই বলুক না কেন উদয়ন, নিতা ওর কাজ ঠিক করে যাবে ঘড়ির কাঁটা ধরে। আচ্ছা, নিতার কি ভুলেও উদয়নের কথা মনে পড়ে না? ওর ভালোবাসা ভালো লাগার দিনগুলোর কথা, স্মৃতির মণিকোঠায় সেই অক্ষয় দিনগুলো, অজানা রহস্যের আবরণ উন্মোচনের রোমাঞ্চিত মুহূর্তগুলো। সে কি কেউ কোনোদিন ভুলতে পারে? দেহ কামনার শেষে সেই অবিস্মরণীয় তৃপ্ত শ্রান্ত ক্লান্ত রমণীয় স্বর্গীয় মুহূর্তগুলো। সত্যি সত্যিই কি নিতা সম্পূর্ণ ভুলে গেছে সেসব? জামা কাপড় ছাড়ছে নবনীতা। আপন মনে গান গাইছে গুনগুন করে। আশ্চর্য, কথা বলার একবার প্রয়োজনও বোধ করলো না ও। কখন এসেছে, কি খেয়েছে, শুধু নিজের অভিসারই মত্ত। বড় আয়নার সামনে দাঁড়িয়ে নিতা। পায়ের কাছে খসে পড়েছে ভায়োলেট রঙের শাড়িটা। গত বছর এই শাড়িটাই উপহার দিয়েছিল উদয়ন ওদের বিবাহ বার্ষিকীতে। শাড়িটা পরলে দারুণ সুন্দর দেখায় নবনীতাকে। মনে হয় যেন ওর জন্যই তৈরি হয়েছিল শাড়িটা। চুম্বকের মতো দৃষ্টিটা ওর চলে গেল আয়নার দিকে। পট পট করে বোতামগুলো খুলে ব্লাউজটা খুলে ফেলল সে। মুগ্ধ হয়ে গেল উদয়ন। বহুদিনের চেনা মানুষকে কেমন যেন অচেনা বলে মনে হলো। মনের নাগাল না পেলেও ওই দেহটাও তো সে হাতড়িয়েছে রাতের পর রাত। প্রতিটি গলি খুঁজি ওর মুখস্থ, অথচ
আজও কি মাদকতায় ভরা ওই তনুলতা। আয়নার বুকে ভাসছে ব্রাতে আটা যেন জোড়া পুষ্প। কি অপূর্ব সুষমা মণ্ডিত সৌন্দর্য, মনে হয় যেন শ্বেতপদ্ম পাপড়ি আড়াল করে রেখেছে জগতের শ্রেষ্ঠতম তৃপ্তির আকারকে। একতাল ননি ছেনে কেউ যেন তৈরি করেছে ওই সুঠাম দেহ। ফর্সা ধপধপ করছে নিরাবরণ অঙ্গ, একটুও বাড়তি মেদ নেই কোথাও। কোমরটা অদ্ভুত রকম সরু হয়ে পরিপূর্ণতা লাভ করেছে নিতম্বে। ব্রার স্ট্র্যাপটা ওর মসৃণ ফর্সা পিঠের উপর চেপে বসে এক হয়ে গেছে দেহের সঙ্গে। সব মিলিয়ে পাগল করে তুলল উদয়নকে। সব কিছু ভুলে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো একবার, ফিরে যেতে ইচ্ছা করলো তার 5 বছর আগের দিনগুলোতে। সঙ্গে সঙ্গে ফিস ফিস করে কে যেন বলে উঠল, ওই সুঠাম সুশ্রী লোভনীয় দেহটা নিয়ে তো এতক্ষণ। গরলে ভরে উঠল সমস্ত মন, প্রচণ্ড ক্রোধ আর ঘৃণায় রি রি করে উঠল সর্বাঙ্গ। একটা নিরুপায় আক্রোশে জ্বলে উঠল উদয়ন। কি হলো, এখনো শুয়ে আছো? চমক ভাঙল নবনীতার প্রশ্নে, কিন্তু উত্তর দেবার কোনো প্রয়োজন বোধ করল না উদয়ন। কি শরীর খারাপ নাকি? গায়ে হাত দিয়ে আবার প্রশ্ন করল নবনীতা। এক ঝটকা মেরে হাতটা সরিয়ে দিল উদয়ন। বুকের যে জায়গায় হাত দিয়েছিল নবনীতা যেন জ্বালা করে উঠল সেখানে। আমার শরীর খারাপ না ভালো জেনে লাভ কি তোমার? এই দেখো, দেখা হতে না হতেই ঝগড়া শুরু করে দিলে তো। মিষ্টি হেসে আবদারের সুরে বলল নবনীতা। ঝগড়া তোমার সঙ্গে করতেও প্রবৃত্তি হয় না আমার। তাই নাকি? তাহলে হ্যাঁ নিতা, সেই কথাটাই বলতে চাইছি। শুধু একটা জবাব দাও, বেড়াতে বেরোনো তুমি বন্ধ করবে কিনা? বারে, একলা একলা সারাদিন ভালো লাগে নাকি কারো ঘরের মধ্যে থাকতে? ভালো লাগুক না লাগুক বেড়াতে যেতে পারবে না তুমি, জোর গলায় বলে উঠল উদয়ন। এত চেঁচাচ্ছ কেন? তুমি তো চলে যাও কোন ভোরে, একলা আর কতক্ষণ ভালো লাগে ঘরের মধ্যে? তাই যদি বিকেলে একটু বেড়াতে বেরোই, মহাভারত কি অশুদ্ধ হবে তাতে? ওসব জানি না, বেড়াতে যাবে না মানে যাবে না, ব্যাস। আজ সকালেই বলে গেছি বাড়ি থাকতে, তা সত্ত্বেও তুমি কিনা মজা লুটতে। কি কি বললে? মজা লুটতে গেছিলাম আমি? হ্যাঁ হ্যাঁ, মজা লোটা ছাড়া আর কি? যায়নি পরিতোষ তোমার সঙ্গে? ছি 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 ছি, একটা নোংরা ছেলের সঙ্গে ঘুরে বেড়াতে লজ্জা করে না তোমার? এর চেয়ে বিষ খেয়েও তো মরতে পারো। আবার আবার তুমি ছোট লোকের মতো কথা বলতে শুরু করলে। নিজের বউকে নিয়ে নোংরা চিন্তা করতে, নোংরা কথা উচ্চারণ করতে লজ্জা করে না? লজ্জা? লজ্জা আমার না তোমার করা উচিত সেটা ভেবে দেখো একবার। হ্যাঁ, লজ্জাও যে লজ্জা পাবে তোমার চাল চলনে। নোংরা কাজ করতে পারো আর সেটা বললেই যত দোষ না? নোংরা মুখে আর উচ্চারণ করো না কথাটা। নিরুপায় আক্রোশের সবটুকু বিষ ঢেলে দিল উদয়ন। রাগে উত্তেজনায় কথা আটকে গেল নবনীতার। দিনে দিনে এত অধঃপতন হয়েছে, মুখে আটকায় না কোনো কথা। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল মাথার মধ্যে। ছোট লোক কোথাকার, বাবা মা হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছে আমায়। কারখানার কুলির কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায়? ছোট লোক আমি না তোমার 14 গোষ্ঠী? কারখানার কুলি? এই কুলির পায়ে তো ধরেছিল একদিন তোমার বাবা। কি আমার বাবাকে ছোট লোক বললে? ছোট লোক তুমি, তোমরা সকলে। উত্তেজনায় ফুলে ফুলে উঠল নবনীতা।
দুম দুম করে পা ফেলে বেরিয়ে গেল ঘর থেকে। হাঁড়িকুড়ির আওয়াজ ভেসে এলো রান্নাঘর থেকে। ঝিয়ের গলা শোনা গেল একবার, ও কি বৌদি, রান্না ভাতে জল ঢেলে দিচ্ছ কেন? উত্তরটা কিন্তু শুনতে পেল না উদয়ন। তার বদলে খিল দেবার আওয়াজ শোনা গেল পাশের ঘর থেকে। সামান্য কথা থেকে ঝগড়া হওয়া কোনো বিচিত্র নয়, কিন্তু আজকের ঘটনা আগে কোনোদিনও ঘটেনি। কিছুক্ষণের পর একবার মনে হয়েছিল উদয়নের এতটা বাড়াবাড়ি বোধহয় ভালো হয়নি, কিন্তু পরিতোষের কথা মনে হতেই জ্বলে উঠল উদয়ন। ক্রমে ওর মনের পর্দায় ভেসে উঠতে শুরু করলো পরিতোষ আর নবনীতার অনেক কাল্পনিক সম্ভাব্য ছবি। নিজের গলাটা দুহাতে টিপে ধরার এক দুর্বার ইচ্ছা হলো ওর। কিছু একটা করার জন্যে নিষ্পিস করে উঠল হাত দুটো, অথচ কি করলে শান্তি পাবে তা ভেবে পেল না উদয়ন। সন্দেহের বিষে বিষাক্ত হয়ে গেছে ওর মন। মুক্তির সব পথ রুদ্ধ ওর কাছে। কি করা যায়, কি করলে? তবে কি? থানার পেটা ঘড়িতে ভোর 5টা বাজতেই ধড়ফড় করে বিছানা ছেড়ে উঠে পড়ল উদয়ন। ডিউটি ভোর 6টায়। উকি মেরে পাশের ঘরটা দেখল একবার, না, এখনও দরজা বন্ধ। সারা রাত্রি খাওয়া হয়নি। সমস্ত শরীরটা ভীষণ হালকা বলে মনে হলো। এক গ্লাস জল খেয়ে সাইকেল চালিয়ে শটান চলে এলো কারখানায়। ধিকি ধিকি সন্দেহের আগুনে জ্বলতে লাগলো ভেতরটা। ভোরের ঠান্ডা বাতাসেও জুড়ল না দেহ মন। কারুর সঙ্গে কোনো কথা না বলে কার্ড পাঞ্চ করে একেবারে মেশিনের কাছে চলে এলো উদয়ন। অন্যদিন কাজ আরম্ভ করার আগে একবার চা খেয়ে নিত। আজ আর ভালো লাগলো না কিছু। যেন প্রতিহিংসার জ্বালা মেটাতে চাইল নিজের উপর অত্যাচার করে। মেশিন চলছে সামনে, ওর হাত চলছে মন্ত্রের মতো। অন্ধ উন্মাদ মনটা ঘুরঘুর করছে নবনীতার পেছন পেছন। আচ্ছা, এখন তো বাড়ি ফাঁকা, কেউ নেই। পরিতোষ যদি আসে এখন, বাধা দেবারও তো কেউ নেই। নবনীতা আর পরিতোষের জঘন্য একটা কাল্পনিক ছবি বারবার পাক খেতে লাগলো তার মনের আনাচে কানাচে। হঠাৎ হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহ যেন বয়ে গেল সর্বাঙ্গে। অবশ হয়ে গেল মস্তিষ্ক, সব কিছু যেন মুছে গেল চোখের সামনে থেকে। মড়মড় করে কি একটা ভাঙার আওয়াজ আর বহু লোকের চিৎকার যেন শুনতে পেল উদয়ন। কনুইয়ের উপর থেকে ডান হাতটা ওর দুমড়ে মুচড়ে ছিঁড়ে বেরিয়ে এলো মেশিনের মধ্যে থেকে। সবাই ধরাধরি করে ওকে শুইয়ে দিল একপাশে। পাশে পড়ে রইল বিচ্ছিন্ন হাতটা। রক্তে ভিজে গেল জায়গাটা। কনুইয়ের ওপর থেকে রক্ত মাখানো সাদা হাড়টা বেরিয়ে এসেছে। কাটা হাতের আঙুলগুলো সম্পূর্ণ অক্ষত। মাংসপেশিগুলো দড়ির মতো হয়ে লুটিয়ে পড়ে আছে মাটিতে। ফ্যাকাশে আঙুলগুলো আধমুটো অবস্থায় কিছু একটা আঁকড়ে ধরতে চাইছে যেন। কিছুক্ষণের মধ্যেই কলকাতার এক নার্সিং হোমে ভর্তি হলো উদয়ন। অপারেশন টেবিল থেকে যখন বেডে দিয়ে গেল, তখন ও সম্পূর্ণ অজ্ঞান। কারখানার ডিসপেন্সারিতে জমা হয়ে গেল কাটা হাতটা। পুলিশ এলো যথারীতি। সব দেখে শুনে রায় দিল, না, এখনই নষ্ট করতে পারবো না, হাতটা ভালোভাবে প্রিজার্ভ করতে হবে। পেশেন্ট ভালো হয়ে গেলে আমরাই তখন না হয় ডিস্ট্রয় করার পারমিশন দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে গোলাকার লম্বা একটা টিনের বাক্স তৈরি করা হলো। ফর্মালডিহাইডের বদলে মেথিলেটেড স্পিরিটের মধ্যে ডুবে থাকলো উদয়নের কাটা হাত। তারপর ঢাকনি এঁটে বন্ধ করে টিনটা রেখে দেওয়া হলো ডিসপেন্সারির এক কোণে। সেই রাতে আচ্ছন্ন অবস্থায় উদয়নের মনে হলো সে ভালো হয়ে গেছে। কাটা হাতটা যেন জোড়া লেগে গেছে ওর হাতের সঙ্গে।
যদিও কনুইয়ের ওপর থেকে ডান হাতটা ব্যান্ডেজে বাঁধা, তবু মনে হলো যেন ডান হাতের আঙুলগুলো নাড়াতে পারছে সে। বুড়ো আঙুলটা যেন চুলকে উঠল একবার। শুধু একদিন নয়, দিনের পর দিন প্রতি রাতেই উদয়ন যেন ওর কাটা হাতের অস্তিত্ব টের পায়। মাঝে মাঝে মনে হয় ডান হাতের নখগুলি বুঝি অনেক বড় হয়ে গেছে, কেটে ফেলতে হবে একদিন। পরদিন দেখতে এলো নবনীতা। চোখ দুটো আরক্তিম। বেশ বোঝা যায় বহুক্ষণ ধরে কেঁদেছিল ঘরের দরজা ভিজিয়ে। এখন একেবারে বুকের মধ্যে মাথা গুজে কেঁদে উঠল। মোটা চাদরের ভেতর থেকে ওর পেলব দেহের উষ্ণ আমেজ পেল উদয়ন। ধীরে ধীরে বাঁ হাতটা তুলে দিল নবনীতার পিঠের ওপর, কিন্তু মনে হলো বুঝি দু হাতে জড়িয়ে ধরেছে নিতাকে। নিতার পাতলা চুলে বিলি কেটে দিচ্ছে যেন ওর ডান হাতের আঙুল দিয়ে। বড় মায়া হলো নবনীতার কান্না ভেজা মুখখানা দেখে। মনে হলো পাপ করা কি সম্ভব এই মুখে? না না, সত্যি নিষ্পাপ নবনীতা। হঠাৎ ঘরের দরজা খুলে গেল। ঘরে ঢুকলো পরিতোষ। উদয়নদা, কেমন আছো এখন? এক নিমেষে সাহারা হয়ে গেল শস্য শ্যামলা বসুন্ধরা। এক ফুয়ে নিভে গেল বিশ্বাসের ক্ষীণ আলোক শিখা। শত সহস্র বৃশ্চিক জ্বালায় পাগল হয়ে উঠল উদয়ন। তুমি তুমি এখানে কেন? কে আসতে বলেছে তোমাকে? ভদ্রতা বোধের রেশ মাত্র রইল না উদয়নের স্বরে। বারে, আবার আসতে বলবে কে? আমি তো নিতা বৌদিকে নিয়ে এসেছি। গুম হয়ে গেল উদয়ন। থমথমে মুখের দিকে চেয়ে ভয়ে সিটিয়ে উঠল নবনীতা। ব্যাপার স্যাপার দেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল পরিতোষ। সঙ্গে সঙ্গে যেন ফেটে পড়ল উদয়ন। ওকে সঙ্গে করে আমার কাছে আসতে লজ্জা করলো না তোমার? দেখো, মিছি তুমি রাগ করছো। কারো সঙ্গেই তো আসতে হবে আমাকে। পাড়ায় তো আর কাউকে চিনি না, তাই পরিতোষকে নিয়ে ফুর্তি করতে আসা হয়েছে এখানে? একেবারে জোড়ায় জোড়ায় দেখতে এসেছো। লক্ষ্মীতে, কেন তুমি এমন ভাবছো? বিশ্বাস করো, আমার তখন মাথার ঠিক ছিল না। থাকলে কখনোই আমি পরিতোষকে সঙ্গে নিতাম না। উত্তেজিত হয়েও না লক্ষ্মীটি, শরীর খারাপ হবে যে। মিনতির সুরে বলল নবনীতা। হ্যাঁ হ্যাঁ, সব জানা আছে আমার। আমার শরীর খারাপ করার জন্যই তো পরিতোষকে নিয়ে কাছে এসেছো। যাও যাও, চলে যাও আমার সামনে থেকে। ইচ্ছে করছে গলা টিপে এক্ষুনি দিই শেষ করে। চেঁচামেচি শুনে ঘরে ঢুকলেন একজন নার্স। নবনীতাও নিঃশব্দে বেরিয়ে এলো ঘর থেকে। দিনের পর দিন চলে যায়। আস্তে আস্তে সেরে উঠেছে উদয়ন। অদ্ভুত এক বিকারে ভুগছে ও। কাটা হাতটাকে কিছুতেই ভুলতে পারে না সে। সব সময় মনে হয় ডান হাতটা গোটাই আছে বুঝি। মাঝে মাঝে মনে হয় ডান হাত বুঝি ও মুঠো করছে আর খুলছে। অনেক সময় বাঁ হাত দিয়ে ডান হাতের অস্তিত্ব বোঝার চেষ্টা করে। এখন একাই আসে নবনীতা, বেশি কথা হয় না। কেবলই খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করে উদয়ন কোথায় কোথায় ঘুরল পরিতোষের সঙ্গে, সারাদিন পরিতোষের সঙ্গে কেমন কাটে ওর, এমন কত কি। যতই প্রতিবাদ করে বোঝাতে চায় নবনীতা, ততই ক্ষিপ্ত হয়ে ওঠে উদয়ন। নবনীতাকে যেন স্বীকার করতেই হবে যে পরিতোষের সঙ্গে ওর ঘনিষ্ঠতা আছে, আর সেটা শুনলেই যেন তৃপ্তি পাবে উদয়ন। ফলে নবনীতা বিরক্ত হয়ে ওঠে। এক নাগারে কারই বা মিথ্যা অপবাদ শুনতে ভালো লাগে। পুলিশ কিন্তু এখনো কাটা হাতটাকে নষ্ট করে ফেলার অনুমতি দেয়নি। কারণ খুবই দুর্গেয়। টিনের বাক্সের ভিতর ধীরে ধীরে বিবর্ণ হয়ে যাচ্ছে হাতটা। মুড়ির মতো সাদা সাদা ম্যাগট ঠিক ঠিক করছে। ঢাকনিটা খুললেই
বাইরে বেরিয়ে আসতে চায় পোকাগুলো। বাতাস ভারী হয়ে ওঠে পচা দুর্গন্ধে। কাটা জায়গার নিচ থেকে পচতে শুরু করেছে। মাংস পচে ক্রমেই ঘন হয়ে আসছে মেথিলেটেড স্পিরিট। পুলিশ নির্বিকার। একদিন নার্সিংহোম থেকে ছাড়া পেল উদয়ন। কনুইয়ের ওপর থেকে ডান হাতটা ব্যান্ডেজ করা। বাড়িতে এসেও শান্তি পেল না উদয়ন। সবসময় খোঁজ খবর নিতে আসে পরিতোষ। পরিতোষ ছাড়া কে যাবে বাজার করতে, ডাক্তার ডাকতে? পরিতোষকে কিছু বলতে না পারলেও মনে মনে দগ্ধাতে থাকে উদয়ন। সুযোগ পেলেই পরিতোষকে জড়িয়ে কুৎসিত মন্তব্য করে নবনীতার কাছে। নবনীতাও বোধহয় অভ্যস্ত হয়ে পড়েছে এতদিনে, তাই আর প্রতিবাদ করে না ও। তার বদলে এক আত্মঘাতী বিরূপ প্রতিক্রিয়া সৃষ্ট হয় ওর মনে। উদয়নকে জব্দ করার জন্যে ওর সামনে ঠাট্টা তামাশা শুরু করে পরিতোষের সঙ্গে। উদয়ন যত ক্ষেপে ওঠে ততই বাড়াবাড়ি করে নবনীতা। উদয়নকে শুনিয়ে শুনিয়ে পাশের ঘরে পরিতোষকে নিয়ে খুব জোরে জোরে গল্পগুজব করতে শুরু করে। দুজনকেই গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করে উদয়নের দু হাতে। না না, তা কি করে হয়, ও যে নুলো। একদিন রাতে বেশ বাড়াবাড়ি হয়ে যায়। রাত তখন 9টা। পরিতোষ চলে যাচ্ছিল। এমন সময় হাত ধরে টানতে টানতে পাশের ঘরে নিয়ে গেল নবনীতা। কি হলো, চলে যাচ্ছ যে? বড় বসো বসো, কি আর রাত হয়েছে এখন? টোরার গল্পটা বললে না আমাকে? জানো পরিতোষ, তুমি চলে গেলে বড় ফাঁকা ফাঁকা লাগে। অনেক চেষ্টা করেও ছাড়ান পায় না পরিতোষ। গল্প শেষ করে বাড়ি গেল রাত 11টায়। এতক্ষণ নিষ্ফল আক্রোশে খাঁচায় পোষা বাঘের মতো ঘরের মধ্যে পায়চারি করছিল উদয়ন। এবার চেঁচিয়ে ডাকলো নবনীতাকে। শোনো, শুনে যাও একবার। হাসতে হাসতে ঘরে ঢুকলো নবনীতা। বলছি, এটা ভদ্রলোকের বাড়ি না ক্রস কোয়ার্টার? আকাশের বজ্র যেন শব্দ হয়ে ফুটল উদয়নের কণ্ঠস্বরে। শুধু একবার চোখ তুলে উদয়নের দিকে তাকালো নবনীতা। যা তুমি মনে করো। নির্লিপ্ত স্বর নবনীতার। আমি যা মনে করি না, পরপুরুষ নিয়ে বেলেল্লাপানা করবে ঘরের মধ্যে আর আমার অন্ন ধ্বংস করবে। এর চেয়ে যাও না, বাজারে গিয়ে বসো না, দুটো পয়সাও রোজগার হবে তাতে। টপ টপ করে 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল মাটিতে। তারপর জল ভরা টলটলে চোখ দুটো তুলে তাকালো উদয়নের দিকে সে। এত বড় কথা তুমি বলতে পারলে? বেশ, কালই আমি চলে যাব এখান থেকে। মুখ আর দেখতে হবে না তোমাকে। পাশের ঘরে ঢুকে শটান বিছানায় শুয়ে পড়ল নবনীতা। পাগল হয়ে গেল উদয়ন। কি করবে ভেবে পেল না। আর নয়, অনেক সহ্য করেছে সে। আজ, হ্যাঁ আজই একটা ফয়সালা করতে হবে। হ্যাঁ, খুন করবে সে নিতাকে, তারপর জেল ফাঁসি যা হয় হোক। ব্যভিচারিণীকে নিয়ে ঘর করার চেয়ে ফাঁসিতে ঝোলা অনেক ভালো। কিন্তু খুন করবে কি করে? বিষ মিশিয়ে দেবে খাবারে, লেকের ধারে বেড়াতে গিয়ে ঠেলে ফেলে দেবে জলে, অথবা ইলেকট্রিক ইঞ্জিনের সামনে। কিন্তু সহজ কোনটা? বিছানায় শুয়ে শুয়ে এই সব চিন্তাই করতে লাগলো উদয়ন। ভীষণ ইচ্ছে হলো 2 হাতে গলা টিপে মেরে ফেলার। কিন্তু 2টো হাত পাবে কোথায় উদয়ন? একটাই তো হাত, তাও আবার বাঁ হাত। উফ ভগবান, একবার যদি ডান হাতটা ফিরে পাওয়া যেত। অষ্টপ্রহর ডান হাতের অস্তিত্ব অনুভব করলেও উদয়ন নুলো। কনুইয়ের ওপর থেকে কোনো অস্তিত্বই নেই ডান হাতটার। তাহলে কখন যে ঘুমিয়ে পড়েছিল উদয়ন তা সে নিজেও জানে না। ভোরবেলায় ঝিয়ের ভয়ার্ত চিৎকারে ঘুম ভেঙে গেল। দৌড়ে পাশের ঘরে ঢুকলো উদয়ন। ওহ, কি বিভৎস দৃশ্য! প্রায় বিবস্ত্র নবনীতা পড়ে আছে বিছানায়।
বাইরে বেরিয়ে এসেছে ভয়ার্ত বিস্ফোরিত চোখ দুটো, লম্বা হয়ে বাইরে ঝুলছে জিভটা, মাথার চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে সারা মুখে বুকে। গলা টিপে কেউ হত্যা করেছে নবনীতাকে। বিশ্রী একটা পচা গন্ধে ভরে গেছে সারা ঘর। বিছানার এখানে সেখানে নবনীতার দেহে মুড়ির মতো সাদা কয়েকটা পোকা চলে ফিরে বেড়াচ্ছে আস্তে আস্তে। সত্যি সত্যি উদয়নকে মুক্তি দিয়ে চির মুক্তির দেশে চলে গেছে নবনীতা। থানা, পুলিশ, পোস্টমর্টেম সবই হলো। পোস্টমর্টেমের রিপোর্টের উপর নির্ভর করে সন্দেহাবকাশে বেকসুর ছাড়া পেলেন উদয়ন। শুধুমাত্র বাঁ হাত দিয়ে এইভাবে হত্যা করা সম্পূর্ণ অসম্ভব। উদয়নের তো বাঁ হাতটাই মাত্র সম্বল। খুনি কিন্তু ধরা পড়ল না। কাজে যোগ দিয়েছে উদয়ন। কয়েকদিন পরে যোগেন কম্পাউন্ডার ডেকে পাঠালো ওকে ডিসপেন্সারিতে। অনেক দিনের বন্ধুত্ব ওদের। এই যে উদয়ন, শোনো শোনো, একদিনে তোমার হাতটার গতি হলো। পুলিশ পারমিশন দিয়েছে ডিস্ট্রয় করা, তা একবার শেষবারের মতো দেখবে নাকি? এই বলে ঢাকনি খুলে একটা ট্রের মধ্যে উপুর করে দিল টিনের বাক্সটাকে। পচা দুর্গন্ধে ম ম করে উঠল চারিদিক। নাকে রুমাল চাপা দিল উদয়ন। মাংস পচে থক থক করছে স্পিরিটটা। স্থানে স্থানে পচে গলে গেছে মাংস। ফ্যাক ফ্যাক করছে দুধ সাদা হাড়। আশ্চর্য, আঙুলগুলো কিন্তু অবিকৃত, আর একগুচ্ছ লম্বা লম্বা চুল জড়ানো রয়েছে আঙুলগুলোর মধ্যে। এ কি, এত চুল কোত্থেকে? যোগেন কম্পাউন্ডার তো অবাক। কিন্তু উদয়ন কি অবাক হলো? না, শুধু ম্লান বিষণ্ণ নিমেষহীন চোখে চেয়ে রইল চুলগুলোর দিকে। অনেকক্ষণ পরে দুবিন্দু উষ্ণ অশ্রু গড়িয়ে এলো গাল বেয়ে। এতক্ষণ শুনছিলেন বিখ্যাত কথা সাহিত্যিক রনেন ঘোষের লেখা গল্প হাত। বাংলা সাহিত্যের জগতে সায়েন্স ফিকশন ও রহস্যময় গল্পের তিনি এক উল্লেখযোগ্য লেখক। আমাদের আজকের গল্পের নবনীতার চরিত্রে সুস্মিতা, ঝিয়ের চরিত্রে সৌমিতা, অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল, কথক ও উদয়নের চরিত্রে প্রসূন। সমগ্র গল্প পরিচালনায় প্রসূন। আবহ সাউন্ড ও মিক্সিং ইন্দ্রনীল ও প্রসূন। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দেবেন, এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও এরকম রোমাঞ্চকর রহস্যময় গল্প শুনবার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।